নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। অধীর কা গুস্সা কিউ আতা হ্যায়। অধীর চৌধুরী তিনি যদি এবারে জয়ী হন বহরমপুর থেকে, তাহলে ডাবল হ্যাট্রিক করবে। তা ডাবল হ্যাট্রিকের দোরগোড়ায় গিয়ে তিনি বারবার কোথাও যেন নিজেকে সামলে রাখতে পারছেন না, মেজাজ হারিয়ে ফেলছেন। বারবার বিরোধীদের বিক্ষোভের মুখে পড়ে, বিরোধী অর্থাৎ তার বিরোধী যারা তৃণমূল কংগ্রেস, বিজেপি, তাদের বিক্ষোভ কোথাও গো ব্যাক স্লোগান, কোথাও আহ আহ, আহ, তাকে পথ আটকানো হচ্ছে বিভিন্ন ইস্যুতে। সেখানে তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। সম্প্রতি আমরা যেটা দেখলাম যে শনিবার দিন তিনি একটি আহ, উম, জনসংযোগ, সেই জনসংযোগ করতে তিনি গেছিলেন এবং সেখানে নওডাতে তাকে আটকানো হয়, গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা এবং তিনি তাদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, সমস্ত রাজনৈতিক হেভিওয়েট নেতারা তারা প্রত্যেকেই প্রচার করছেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যখনই তিনি বেরোচ্ছেন একেবারে শাসক দলের বিক্ষোভের মুখে তাকে পড়তে হচ্ছে। আজকেও সেই গো ব্যাক স্লোগান, আগের দিন বহরমপুর, আজকে নওদা। হতাশা, চরম হতাশা। হারবে, তৃণমূল হারবে এবং তৃণমূল অধীর রঞ্জন চৌধুরীকে ভয় পায়। তার চুরি, লুটপাট, মানে যত রকম অপকর্মের বিরুদ্ধে সব থেকে সোচ্চার মুখ বাংলার অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীকে ওরা ভয় পায়, ভয় পেয়েছে তৃণমূল। রামনবমীর দিনেও আমরা দেখেছিলাম যে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রামনবমীর সংঘর্ষে, এবং সেখানে অধীর চৌধুরী গেলে পরে বিজেপি কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান দেন এবং তিনি বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি শাখারব সরকার, তাকে তিনি গায়ে ধাক্কা দেন, সরিয়ে দেন, এবং সেটা আমরা সংবাদ মাধ্যমে বা টেলিভিশনের পর্দায় দেখেছি। কিন্তু কেন, এর পেছনে কারণটা কি? আজকে শনিবার হলো, এর আগেও হয়েছে। তিনি বিজেপি, সিপিএ, তৃণমূল, যারাই তো দেখাবে, তারা তো বিরোধীদের কাজ তাদের বিক্ষোভ দেখানো। হ্যাঁ, কংগ্রেস কর্মীরাও তো দেখায়, কিন্তু সেক্ষেত্রে রাজনীতিতে একটি কথা আছে, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হয়। প্রার্থীকে কখনোই মাথা ঠিক রাখতে হয় এবং মাথাটা ঠান্ডা রাখতে হয়। কিন্তু সেখানে এই অধীর চৌধুরীর যারা ঘনিষ্ঠ রয়েছে, তারা কিন্তু এবারে অধীর চৌধুরীর এই যে মাথা গরম করে ফেলছেন বা তিনি মেজাজ হারাচ্ছেন বারবার, কেন? সেটা কি কোথাও স্নায়ুর চাপ, কোথাও কি তার বয়স হচ্ছে, নাকি তাকে ব্যক্তিগত আক্রমণ, তার মেয়ে এবং স্ত্রীকে নিয়েও এরকম আক্রমণ করা হচ্ছে বিরোধীদের তরফে, তৃণমূলের তরফে, সেই জন্য তিনি সেটা ধরে রাখতে পারছেন না? তো আমরা যদি দেখি, গত লোকসভা নির্বাচনে আহ মুর্শিদাবাদে খাতা খুলেছিল তৃণমূল। জেলার 3টি লোকসভা আসনে 2টিতে ফুটেছিল জোড়া ফুল এবং অধীর চৌধুরী জিতেছিলেন, কিন্তু তার ব্যবধান কিন্তু এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল। 2014 সালে অধীর চৌধুরী জিতেছিলেন প্রায় 3.5 লক্ষ ভোটে। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের ইন্দ্রনীল সেন, বর্তমানে যিনি মন্ত্রী। সেই ইন্দ্রনীল সেনকে তিনি 3 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন 2014 সালে। কিন্তু 2019 সালে গিয়ে সেই আহ ভোট নেমে আসে, 3.5 লক্ষের ব্যবধান নেমে আসে 80,000। তাহলে এটা কি একটা কারণ যে অধীর চৌধুরী কোথাও বুঝতে পারছেন যে তার জেতার যে সম্ভাবনা সেটা আরো কমতে পারে বা জেতার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে? কারণ 1999 সাল থেকে 2009 সাল পর্যন্ত বহরমপুরে অধীরের প্রধান প্রতিপক্ষ ছিল আরএসপি প্রমথোষ মুখোপাধ্যায়, এবং 2014 সালে আমি বললাম যে গায়ক এবং রাজনীতিবিদ ইন্দ্রনীল সেন, এবং গত ভোটে যেখানে তিনি 80,000 ভোট পেয়েছিলেন, সেখানে তার প্রধান প্রতিপক্ষ ছিল অপূর্ব সরকার, যিনি একসময় অধীর ঘনিষ্ঠ ছিলেন, ওরফে ডেবি। সেই সময়ে মুর্শিদাবাদের তৃণমূলের সংগঠন দেখতেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের তৃণমূলের সংগঠন দেখতেন এবং সেই সময় পণ করা হয়েছিল শুভেন্দু থাকাকালীন যে অধীর চৌধুরীকে হারাতে হবে
এবং সেই ব্যবধান 3.5 লাখের ব্যবধান কিন্তু 80,000-এ নামিয়ে আনা হয়েছিল অধীর ঘনিষ্ঠ ডেভিডকে প্রার্থী করে। এইবারে সেখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল, এবং সেই সঙ্গে বিজেপি প্রার্থী করেছে ডক্টর নির্মল সাহা, সেখানকার একজন জনপ্রিয় চিকিৎসক ডক্টর নির্মল সাহা। এখন প্রশ্ন হলো, এই যে বিজেপি যে প্রথম যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করে এবং এই বাংলায় 21টি তালিকা ঘোষণা করেছিল, তার মধ্যে কিন্তু এই বহরমপুরের নামটি ছিল। অনেকেই বলতেন যে অধীর চৌধুরী বিজেপির সঙ্গে একটা সেটিং করে চলে, এবং বহরমপুরে, এবং এটা বিশেষ করে বলতো তৃণমূল, বহরমপুরে যেহেতু 2021 সালে নির্বাচনে আহ সেখানে বহরমপুরে জয়লাভ করে বিজেপি, বহরমপুর বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়ক হন সুব্রত মৈত্র। তাই এই নিয়ে, এবং সেখানে আরো একটি জায়গায় বিজেপির আসন বেড়েছে। এখন প্রশ্ন হলো যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে ইউসুফ পাঠান প্রার্থী, এবং যে ভোটের ভর করে অধীর চৌধুরী সংখ্যালঘু ভোট জিততেন বা সিপিএম এরও ভোটটা পেতেন, সেখানে হিন্দু ভোটে থাবা বসিয়েছে বিজেপি, মুসলিম ভোটের একাংশে থাবা বসাবে তৃণমূল। তাহলে কি এবারে ব্যবধান আরো কমবে, আর জেতার সম্ভাবনাও কি ক্ষীণ হতে পারে? কি বলছেন তার ঘনিষ্ঠরা? তার ঘনিষ্ঠরা যেটা বলছেন বা শুনতে পাচ্ছি, যে তার ঘনিষ্ঠরা বলছেন দাদা এবারে কিন্তু শঙ্কায় আছে। হুমায়ুন কবির, যিনি ভরতপুরের বিধায়ক, তিনি একসময় অধীর ঘনিষ্ঠ ছিলেন। তিনি বলছেন যে আমি কিন্তু দাদাকে একসময় 2.5 ঘন্টা আটকে রেখেছিলাম, দাদা এরকম মেজাজ হারাননি, কিন্তু এবারে মেজাজ হারিয়ে ফেলছে। মনোজ চক্রবর্তী কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি বহরমপুরের সংগঠন দেখেন। মনোজ চক্রবর্তী বলছেন তৃণমূল যেভাবে আহ আহ আহ, যে স্তরে আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে যেভাবে আক্রমণ করছে, তাতে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। আর অধীর চৌধুরীর তো ক্যারিশমাই আলাদা, অতএব সে জয় নিয়ে কোনো নিশ্চিন্ত, জয় নিয়ে যদি নিশ্চিন্ত থাকে, তাহলে রবিনহুড যাকে বলা হয়, 2019 সালের নির্বাচনের একটি ঘটনার কথা মনে পড়ে। অধীর চৌধুরী এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন ভোট যেদিন নির্বাচনের দিনে। আমরা টেলিভিশনের পর্দায় দেখেছিলাম যে এক মা তার মৃত ছেলের দেহ বাড়িতে রেখে সৎকার না করে আগে ভোট দিতে এসেছেন, যে না, অধীর চৌধুরীকে ভোটটা আগে দিতে হবে। অধীর সে মায়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তাকে প্রণাম করেছিলেন, আমরা সেই ছবি দেখেছিলাম। সেই অধীর চৌধুরী এইবারে এরম ভাবে কেন মেজাজ হারাচ্ছেন, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বহু প্রশ্ন উঠছে। ঘনিষ্ঠরা বলছেন অধীরদা তার জমি হারাচ্ছেন, তার জন্যে অধীরদা একটু শঙ্কায় রয়েছেন। আমরা দেখেছি যে সম্প্রতি 2 দিন আগে অধীর চৌধুরী আহ মুর্শিদাবাদে গেছেন, ও মুর্শিদাবাদে গিয়ে তিনি আহ যে মুর্শিদাবাদের সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, তার তিনি যে মনোনয়ন জমা দিতে গেছেন, সেখানে গিয়ে তিনি সিপিএম এর উত্তরীয় গলায় পড়েছেন। এখন এইটাও দেখার যে অধীর চৌধুরী আগামী সোমবার, সম্ভবত সোমবার, মনোনয়ন জমা দেবেন। সেদিন মোহাম্মদ সেলিম কংগ্রেসের দেওয়া হাত উত্তরীয় গলায় নেন কিনা, এটা কিন্তু এটা দেখার। আর সেই সঙ্গে এই যে অধীর চৌধুরী এই যে ধৈর্য না রাখতে পারাটা, এটা কিন্তু একটা আহ রাজনৈতিক মহলের কাছে বা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে, যে অধীর চৌধুরীর মতো ব্যক্তি, যিনি এই লোকসভা নির্বাচনে 6ষ্ঠবার নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এইবার যদি তিনি জয়ী হন, তাহলে তিনি রেকর্ড করবেন যে পরপর 6বার একই কেন্দ্র থেকে তিনি জয়ী হচ্ছেন। কিন্তু তার মধ্যে হঠাৎ করে এরকম ক্রোধ, এরকম মেজাজ হারানো, এরকম প্রতিক্রিয়া কেন? এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। আমরা দেখেছি যে কখনো তিনি ঘন ঘন বিক্ষোভের মুখে পুড়ে কাউকে কষিয়ে থাপ্পড় মেরে দিয়েছেন, কাউকে সপাটে ধাক্কা মারছেন। কিন্তু
5বারের সাংসদ পোড় খাওয়া রাজনীতিবিদের এহেন আচরণ, তাহলে কি স্নায়ুর চাপ ধরে রাখতে পারছেন না? যদিও অধীর চৌধুরী ঘনিষ্ঠ মহলে বলেছেন যে যেভাবে তাকে আহ আক্রমণ করা হচ্ছে বা যেভাবে তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তাতে মেজাজ সত্যি ঠিক রাখা যায় না। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে তৃণমূলের যারা গুন্ডা, আহ তারা এই প্ররোচনা দিচ্ছে এবং কিছু এরকম গুন্ডাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। তো ওসব করে অধীর চৌধুরীকে রোখা যাবে না। রবিনহুড অধীর চৌধুরী তাহলে মেজাজ কেন হারাচ্ছেন? এখন নজর সেদিকেই। আগামী 4 জুন, যেদিন লোকসভা নির্বাচনের আহ ফলাফল প্রকাশ হবে, সেদিন আমরা দেখতে পাবো যে তৃণমূলের ইউসুফ পাঠান সংখ্যালঘু মুখকে প্রার্থী করার জন্য এবং হিন্দু ভোটে জোরালো মেরুকরণ হওয়ার আশঙ্কা করছেন কি অধীর চৌধুরী? তাই অনেকেই বলছেন যে এই মেরুকরণটা এবারের বহরমপুরে একটা ফ্যাক্টর হতে চলেছে। আর সেই ফ্যাক্টরে মেজাজ হারাচ্ছেন অধীর চৌধুরী। আবার আরেক পক্ষ বলছেন বহরমপুরে অধীর নামটাই একটা ফ্যাক্টর। তাই এখন দেখার যে নবাবের জেলায় হিন্দু মহল্লায় মাথা তুলেছে বিজেপি, খোদ বহরমপুরের পদ্ম ফুটেছে বিধানসভা ভোটে। তাই কি অধীরের মেজাজ হারানো? এখন এইবার তার কুম্ভ রক্ষার দায়িত্ব তার নিজের। 4ই জুন প্রমাণিত হবে এবারের বহরমপুরের কেল্লা তিনি রক্ষা করতে পারবেন কিনা। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।